আমি বলছি টাকা পয়সা না থাকলে দেখুন নবান্নটা আছে, আগেও তো ফোন ছুড়েছিল। এদের ফোনে আমি বুঝতে পারি না কি থাকে, এদের ফোনেই বা কি থাকে, আর এদের বান্ধবীদের খাটের তলাই বা কি থাকে। মানে তৃণমূল কংগ্রেসের এমএলএ একবার গ্রেপ্তার হয়েছে, ছাড় পেয়েছে, আবার গ্রেপ্তার। এই দলটির মানে কি অবস্থা হবে এখন রাজ্যে ক্ষমতায় কারা? তৃণমূল কংগ্রেস। জেলে যাচ্ছে কারা? তৃণমূল কংগ্রেস। অদ্ভুত রাজনৈতিক দল বাবা, ক্ষমতায় বসে আছে অথচ তারাই জেলে যাচ্ছে। আর এই অদ্ভুত এমএলএ নির্বাচন করেছে। মানে এদের আমি ছোড়াছুড়ির ব্যাপারে এত মানে কেন? এ কি মানে মমতা ব্যানার্জি টিকিট দেন সঙ্গে টিপ প্র্যাকটিস করিয়ে নাকি? আরাবুল জগ ছুড়ে, ববি ঢিল ছুড়ে, শওকত বোম ছুড়ে, জীবন কৃষ্ণ মোবাইল ছুড়ে, কি টিপ প্র্যাকটিস করে টিকিট দেন নাকি? আমি তো এই অবাক হয়ে যাচ্ছি যে মমতা ব্যানার্জি কি লোককে টিপ প্র্যাকটিস করান নাকি, যে আগে বাবা তুই জগ ছোড়াতে ভালো, নে আরাবুল একটা টিকিট নে বোম ছোড়াতে ভালো, নে শওকত একটা টিকিট নে, এ মোবাইল ছড়াতে ভালো, দেন জীবন কৃষ্ণ একটা টিকিট নে। এটা সবাইকে টিপ ছুড়িয়ে নিয়েছেন নাকি, টিপ প্র্যাকটিস করিয়ে? মানে মমতা ব্যানার্জির অদ্ভুত রাজনৈতিক দল চালান। এই দলটার অস্তিত্ব বেশি দিন নেই। আমাদের কাছে সমস্ত কিছু রেডি, আমরা চাই 6 বার জিতেছি, দ্রুততার সঙ্গে মামলা শেষ হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মামলায় 7ম বারও জিতব। অলরেডি 6.5 বার বলা উচিত, তার কারণ অন্তর্বর্তীকালীন নির্দেশ সেটাও কিন্তু 6.5 বারে আমি বলবো 6.25 টাইম, ফলে 25% দিতে বলেছিল, ফলে 6.25 টাইমস আমরা জিতেছি। দেখুন এই মামলা, ডিএ মামলায় রাজ্য সরকার খুব ভালো করে জানে ওদের কি পরিণতি হবে। ওদের একটাই ট্যাকটিস, সেটা হচ্ছে কি করে ডিলে করব। এরা বোঝে না যে যত ডিলে করবেন, যত দেরি তত ভারী, যত দেরি করবেন তত বেশি এরিয়ার ডিএ দিতে হবে। চিৎকার করছেন 40,000 কোটি টাকা, পরে চিৎকার করতে হবে 50,000 কোটি টাকা। যত দেরি তত ভারী। ডিএ এনফোর্সেবল রাইট, মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ লিগালি এনফোর্সেবল রাইট বলে ডিক্লেয়ার করেন। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়নি, তারা রিভিউ করেছিল, রিভিউতে হেরে গেছিল, তারপর আবার স্যাটে ফিরে গেছিল, মানে সেই অর্ডারটি ফাইনালিটি অ্যাটেন্ড করে নিয়েছিল। তাহলে সাবসিকুয়েন্টলি ফাইনালিটি অ্যাটেন্ড করার পরে, সাবসিকুয়েন্টলি একবার অ্যাকসেপ্ট করার পরে আপনি পরবর্তীতে আমি ডিনাই করবো এটা বলতে পারেন না, একসঙ্গে গ্রহণ বর্জন হতে পারে না। ফলে গ্রহণ করে নিয়েছেন যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। এরপরে আর নতুন করে সেই নিয়ে আর্গুমেন্ট ওপেন করার কোনো জায়গা নেই, ও যতই চেষ্টা করুন। এবার শুধুমাত্র একটাই জিনিস, রেট কি হবে, ডেট কবে হবে। রেট হবে এআইসিপিআই অনুযায়ী, ডেট হবে বছরে 2 বার। যদি না অ্যাকসেপ্ট করেন, এআইসিপিআই এর ডাটা প্রতি মাসে রিলিজ হয়, তাহলে প্রতি মাসে আপনাকে ডিএ ক্যালকুলেশন করে প্রতিটি এমপ্লয়িকে, প্রতিটি পেনশনকে মিটিয়ে দিতে হবে। তার ফলে আপনার ঘাড়েই এরিয়ার ডিএর পরিমাণ বেশি বাড়বে, আপনার বোঝা বাড়বে। আপনি যদি বোঝা কমাতে চান তাহলে বছরে 2 বার দিন, আর যদি বোঝা বাড়াতে চান এআইসিপিআই অনুযায়ী প্রতি মাসে দিন। যেহেতু নতুন কম্বিনেশন, ফলে সেই ক্ষেত্রে নতুন কম্বিনেশনে যেহেতু মামলাটি প্রায় শুনানির একেবারে অন্তিম পর্যায়ে, মানে অন্তিম পর্যায়েই বলা উচিত, তার কারণ হচ্ছে যারা এসএলপি দাখিল করেছেন অর্থাৎ রাজ্য সরকার, তাদের সাবমিশন কমপ্লিট হয়েছে। তারপরে আমরা যারা মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা বলেছি, অন্য দুটো সংগঠন যারা পার্টি অ্যাড হয়ে আছে তারা বলেছে, যে সংগঠনটি এখনো পার্টি অ্যাড হতে পারেনি তারা বলেছে। ফলে সমস্ত সংগঠনের পক্ষ থেকে বলা শেষ। তারপরে প্রত্যুত্তরে রাজ্য সরকার আবার বলতে শুরু করেছেন। তারপরে তাদেরই আর একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি কিছুটা সময় নেবেন বলে তার আগের দিন বলেছিলেন। তারপরের দিন আবার যেহেতু সেই আইনজীবীর সিনিয়র অ্যাডভোকেটের সময় কিছুটা অন্য আদালতে থাকার জন্য সময় হয়নি, এর আগের দিন মহামান্য বিচারপতিদ্বয়ের কাছে সে কথা বললেন এবং মহামান্য বিচারপতিদ্বয় টাইম গ্রান্ট করেন। ফলে মামলাটি আগামীকাল আছে। এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু নতুন বেঞ্চ, কারণ যে বেঞ্চ মামলাটি এত দীর্ঘ সময় ধরে শুনলো, পুরো আর্গুমেন্টটা শুনলো, নতুন কম্বিনেশনে খুব স্বাভাবিকভাবেই সেটা মানে অস্বাভাবিক কিছু নয়, মানে বেঞ্চ
সেই যে বেঞ্চ কন্টিনিউ করছিল সেই বেঞ্চে কন্টিনিউ করা। দেখা যাক আদালত যে কথা বলবে। আমরা চাই দ্রুততার সঙ্গে মামলা শেষ হোক, এবং আমাদের পক্ষ থেকে সমস্ত কিছু রেডি। আমাদের রিটার্ন সাবমিশন থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আবার মানে নতুন যে রিজয়েন্ডার নোট তার সাপেক্ষেও আমাদের রিটার্ন সাবমিশন রেডি। শুধু রেডিই নয়, আমরা মানে প্রিন্ট আউট করে আগের দিনও নিয়ে গেছিলাম, মানে আগামীকালও নিয়ে যাব। ফলে আমাদের কাছে সমস্ত কিছু রেডি। আমরা চাই 6 বার জিতেছি, দ্রুততার সঙ্গে মামলা শেষ হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মামলায় 7ম বারও জিতব। অলরেডি 6.5 বার বলা উচিত, তার কারণ অন্তর্বর্তীকালীন নির্দেশ সেটাও কিন্তু 6.5 বার, আমি বলবো 6.25 টাইম। ফলে 25% দিতে বলেছিল, ফলে 6.25 টাইমস আমরা জিতেছি। দেখুন, এই মামলা ডিএ মামলায় রাজ্য সরকার খুব ভালো করে জানে ওদের কি পরিণতি হবে। ওদের বলছি, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছিল রোপা রুল অনুযায়ী ডিএ শুধুমাত্র একটা সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়, ভবিষ্যতে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, রাজ্য থেকে দাবি করা হয়েছে। আপনি যে কোনো আইন খুলে বের করুন তো, যে কোনো আইনের সেকশন 2 ডেফিনেশন সেকশনের, বেশিরভাগ আইনের, কিছু আইনের সেকশন 2 এর বদলে অন্য সেকশন আছে, খুব স্বল্প পরিমাণ সেই আইন, কিন্তু ডেফিনেশন থাকে অবভিয়াসলি। তার কারণ কি, ওই আইনে যে সমস্ত নতুন আইনগত শব্দ ব্যবহার করা হয়েছে তার সংজ্ঞা কি সেটা তো ডিফাইন করা থাকবে সেই আইনে। এর মধ্যে মানে রকেট সায়েন্স কিছু নেই। ও রোপারুল 2009 আছে, যে আপনি যে কোনো আইন তুলে দেখে নিন। আবার এখানে ধরুন এই যে ধরুন ক্রিমিনাল ম্যানুয়ালে আপনি যে কোনো আইন তুলে দেখে নিন, যে সেই আইনে যে সেকশন 2-তে কী থাকে একবার দেখেই নিন যে কী থাকে। আপনি ধরেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 2-তে কী লেখা আছে ডেফিনেশন, মানে নতুন কথা। বেল মানে কি, বেলেবল অফেন্স কি, বেল বন্ড কি, কোথায় লেখা আছে? এ দেখুন, কি মানে মানে বিরাট রকেট সায়েন্স রাজ্য সরকার মানে আবিষ্কার করে ফেলেছে। তারপরে যে ওটা এন্টাইটেল না, যে সাবমিশন করা হচ্ছে, ওই একই দিনে 3টে মেমো বেরিয়েছে, 1690F, 1691F আর 1692F। আর 1691F-এ এই এন্টাইটেল শব্দটাই ব্যবহার করা হয়েছে। এখন যদি কেউ না পড়ে বলেন সেটা হলে অন্য কথা, আর পড়ে যদি মানে ভাবেন যে আর কেউ পড়ে আসেনি তাদের যা ইচ্ছা তাই বলে পার পেয়ে যাব, সেটা হবে না। এই মামলা আমরা 6 বার জিতেছি। এই মামলার কোথায় কোন শব্দ লেখা আছে, কোন অংশে কোন ডেফিনেশন দেওয়া আছে, কোথায় 5th পে কমিশনের রেকমেন্ডেশন অ্যাকসেপ্ট করে নিয়ে ডি এর প্রভিশন বলা আছে, এই মামলা এতদিন ধরে করার সত্ত্বেও এই মামলাগুলো প্রায় মুখস্থ হয়ে গেছে। ফলে এই যে একটা এই শব্দটা কেন নেই, ওটা ডেফিনেশনে তো ডিফাইন করা থাকবে ডিএ কত হারে দিতে হবে, আর ডিএ যে এন্টাইটেল হিসাবে দিতে হবে সেটা তো বলাই আছে ক্লারিফিকেটরি মেমোতে, এবং সেখানে বলা আছে টাইম টু টাইম। এই টাইম টু টাইম ডিফাইন আপনি যেভাবে করবেন আমরা সেটাই অ্যাকসেপ্ট করবো। বলুন যে এআইসিপিআই অনুযায়ী দেবো, তারপরে বলুন যে এআইসিপিআই যখন ডিক্লেয়ার হবে তখন দেবো, দিন আমরা রাজি। এআইসিপিআই তো ডাটা প্রতি মাসে বেরোয়, ফলে প্রতি মাসে তাহলে ডিএ দিতে হবে। যদি আপনি বছরে 2 বার না দেন, প্রতি মাসে দিয়ে দিন, আমরা গ্রহণ করে নেবো। তাহলে 26শে আগস্টই কি ডিএ মামলার শেষ খেলা রাজ্যে? দেখুন, আমি 26শে আগস্ট হবে না 26শে সেপ্টেম্বর হবে আমি তো আর মানে জ্যোতিষ চর্চা করি না, গণৎকারও নয়, ফলে ডেট নিশ্চিতভাবেই বলা সম্ভব নয়। কিন্তু এই মামলায় জিতবো, এটা মানে লিগাল সেন্স থেকে বলছি। তো একটা আইনগত ভিত্তিভূমি থাকে, যে কোনো মামলাটার আইনগত ভিত্তিভূমি থাকে। এই মামলার আইনগত ভিত্তিভূমি অত্যন্ত স্ট্রং। 6 বার ধরুন, এতগুলো বিচারপতি, এই ব্যবস্থার সঙ্গে তো একাধিক বিচারপতি যুক্ত, এর নয় যে একজন বিচারপতি রায় দিয়েছে, একাধিক বিচারপতির, স্যাট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, বিভিন্ন বিচারপতি বিভিন্ন সময় রায় দিয়েছেন। এর আগে মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফ রায় দিয়েছেন, মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন, মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর রায় দিয়েছেন। ফলে এই যে একাধিক জাজ রায় দিয়েছেন, স্যাটের ক্ষেত্রে মহামান্য বিচারপতি আর কে বাগের বেঞ্চ রায় দিয়েছেন। ফলে এই যে ধরুন একাধিক বিচারপতিরা রায় দিয়েছে, সেই বিচারপতিরা রায় কি মানে সেটা পড়ে বিচার বিবেচনা করে উভয় পক্ষের সাবমিশনের সাপেক্ষে তো রায় দিয়েছেন।
এই যে 6-8 জন বিচারপতি, মানে সকলেই না, মানে অন্যভাবে বলা উচিত নয়, কিন্তু তবু সকলেই তো বুঝেই রায় দিয়েছেন, আইনগত ভিত্তিভূমির উপর দাঁড়িয়েই রায় দিয়েছেন। আমি বলছি না তারপরেও যে অল্টার্ড হয় না, আমি সেটা বলছি না, কিন্তু তারপরেও ইটস আ ফ্যাক্ট। মানে একটা এই প্রথমবার স্যাটের ওই অর্ডারটা ছাড়া প্রথমবার যে অর্ডারটা দিয়েছিল তারপরে থেকে 6বার জিতেছে। কেন? কনসিস্টেন্টলি 6বার জিতেছে। এই কনসিস্টেন্সি কোন মামলায় আছে? খুব কম সংখ্যক মামলায় আছে। যে একটা মামলা আনইন্টারাপ্টেডলি 6বার, মানে হাইকোর্ট স্যাট মিলে এরকম একটা বড় মামলায় বলছেন কোমর ভেঙে যাবে। আরে কোমর ভেঙে যাবে বলে আপনি মামলা যত বেশি প্রলং করাবেন আপনার কোমর আরও বেশি ভাঙবে। এদের প্রথমে 6টা হাড় ভাঙলে কিন্তু 8-10টা হাড় ভেঙে যাবে, রিস্ক তো থাকবে না। আমি বলছি টাকা পয়সা না থাকলে দেখুন নবান্নটা আছে। এই নবান্নটা কিসের জন্য তৈরি করেছিল জানেন তো? হাওড়া অঞ্চলে যারা বস্ত্র ব্যবসায়ী তাদের বস্ত্র বিপণির জন্যই নবান্ন তৈরি হয়েছিল। আর এই বেশিরভাগ বস্ত্র ব্যবসায়ী মুসলিম বস্ত্র ব্যবসায়ী ছিলেন। তাদের ওই মানে যে বস্ত্র বিপণির জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে বসে আছে। ওকে কে নাকি কি বলেছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল, ও গঙ্গার ওপার থেকে এপারে আসবে না। আরে রাইটার্স বিল্ডিং, দারুণ বিল্ডিং, ঐতিহ্যশালী বিল্ডিং, লাল রঙের ঐতিহ্যশালী বিল্ডিং। বসুন। জ্যোতি বসু ওখান থেকে রাজ্য চালিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য ওখান থেকে রাজ্য চালিয়েছে। লালে কি অ্যালার্জি নাকি মুখ্যমন্ত্রী? জিজ্ঞাসা করবেন অ্যালার্জি নাকি গঙ্গার পশ্চিম কূল পাবে না বলে এবারে আসছে না, জিজ্ঞাসা করবেন যে আপনি কি কেন, যে গঙ্গার পশ্চিম কূল পাবেন না বলে কি আপনি এপার আসছেন না, নাকি মানে লালে অ্যালার্জি রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করবেন, তাহলেই হবে। দেখুন কারোর তো মানে মানে কোনো রঙের প্রতি তো কারোর এইরকম বিতৃষ্ণা থাকার কথা না। রং মানে সমস্ত রঙই ভালো, কিন্তু মানে ওই যে জিজ্ঞাসা করছেন যে লালে অ্যালার্জি না সাদায় অ্যালার্জি, নাকি নীল সাদায় বেশি পছন্দ, নাকি বলেছে যে কেউ বলেছে হয়তো যে নীল সাদা, তোমার চারিদিকে তুমি নীল সাদা দেখবে তাহলে ভোটে জিতবে, তুই গঙ্গার পশ্চিম কূলে থাকবে তাহলে ভোটে জিতবে, কেউ বলেছে কিনা? কেন এ জাস্ট উবে যাবে। কিন্তু কুণাল ঘোষ তো ভবিষ্যৎবাণী করেই দিয়েছে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কে? কুণাল ঘোষ। লর্ড কুণাল। দেখুন যে তারই তো কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি। তাহলে বিগেস্ট বেনিফিশিয়ারি এই কথা মমতা ব্যানার্জি মানে শোনার পরেও তাকে দলে নিয়েছেন। এখন বলছেন মমতা ব্যানার্জি বিরাট সাধু, চোর মমতা বন্দ্যোপাধ্যায় সাধু মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত হয়েছে। তার কারণ তাকে দলের মুখপাত্র বানিয়েছে। ও কি বললো না বললো, একটা পদ দিলে তার হয়ে কোনো গান গাইবে।